আসসালামু আলাইকুম এভরিওয়ান। না বলা কথা গল্পের ৯ নম্বর পার্ট। আর আজকে তো শুক্রবার, আপনারা সবাই জানেন যে শুক্রবারে আমি ভিডিও আপলোড দিই না। তো আপনাদের কথা চিন্তা করে আজকেও ভিডিও আপলোড দিতেছি। তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক। কলেজে গিয়ে টানা এইদিক ওইদিকে আমাকে খুঁজতে লাগলো আর বলতে লাগলো এই আখির বাচ্চাও না কোনোদিন ঠিক সময় কলেজে আসতে পারে না। কিছুক্ষণ খোঁজার পর আমাকে দেখলো আর আমাকে দেখে তার মাথার মেজাজ 400+ হয়ে গেল। কারণ হলো আমি, আবির, মিলি, লিমা, জুয়েল মিলে আড্ডা দিতেছি আর হাসাহাসি করার মাঝে লিমা আমার গায়ে মজার চলে মাঝে মাঝে হাত দিতেছে। তাই এটা দেখে তানার মাথা গরম হয়ে গেল আর আমার দিকে রাগী ভাব নিয়ে আসতেছে আর মনে মনে বলতেছে, দেখ ছেলের কাণ্ড, এইদিকে তার চিন্তায় আমার ঘুম নেই আর সে এখানে মেয়েদের সাথে কি সুন্দর করে হেসে হেসে কথা বলতেছে। কই আমার সাথে তো কোনোদিন এইরকম করে কথা বলেনি, মেয়ে দেখলেই কথা বলতে মন চাই, তাই না? দেখাবো মজা, দাঁড়াও। এইগুলো বলতে বলতে আমার সামনে আসলো আর আমার দিকে রাগে চোখ নিয়ে তাকিয়ে আছে। আমি তার এমন চাওয়া দেখে ভয় পেয়ে গেলাম, না জানি এদের সামনে আমাকে আবার অপমান করে না বসে। মিলি তানহাকে বলল, আরে তানহা পুজে কি মনে করে আমাদের কাছে আসলেন? সেই দিন তো এটা বলে চলে গেলেন। তানহা আমার দিকে রাগি চোখে তাকিয়ে বলল, এই তো একটা জরুরি কাজে আসলাম। তার এমন কথা শুনে আর বুঝতে বাকি রইল না যে সে আমাকে অপমান করতে এখানে এসেছে। এই অহংকারী মেয়েটারও কখনো শিক্ষা হবে না। সেই দিন এত কথা শোনালাম, তারপরও আবার আসছে অপমান করতে। এইবার কিছু করলে আমি আর বসে থাকবো না, আমিও প্রতিবাদ করব। মনে মনে এগুলো বলতেছি। তখন মিলি আবার বলল, তা কি কাজটা কি, ওই দিকে নাকি সেই দিকে তাকিয়ে বলতেছেন? এইবার তান্না লজ্জা পেল কিন্তু বুঝতে দিল না। তানা বলল, এটা বলে তানা আমার দিকে এসে বলল, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি বললাম, কি কথা? নাকি এখানে আবার অপমান করবেন? আপনারা আবার কিছু না জেনে না শুনে মানুষকে অপমান করতে ভালোই পারেন। আমার কথাগুলো শুনে ওরা চারজন অবাক আর তানহা মাথা নিচু করে আছে, চোখে হালকা পানি। তখন আবির বলল, কি রে অনেক, কি বলছিস এইগুলো আপুকে? কিছুই তো বুঝতে পারছি না। আমি বললাম, আরে আমি যা বলছি সব সত্যি বলছি। এদের মতো মেয়েরা না পারে মানুষকে ভালোবাসতে, না পারে বিশ্বাস করতে, না পারে ভালোবাসাকে সম্মান করতে। এরা শুধু পারে মানুষকে অপমান করতে। তখন তানহা মাথা তুলে বলল, অনিক আমার কথাটা একবার শোনো, আমি তোমাকে এখানে অপমান করতে আসিনি। আমি বললাম, ও তাহলে কি করতে এসেছেন? থাপ্পড় দিতে? তা যদি মনে করেন তাহলে ভুল, আমারও কিন্তু হাত আছে, আমিও দিতে পারি। তানা বলল, আরে আমার কথাটা একবার শোনো, আমি তোমাকে কিছু বলতে চাই। আমি বললাম, ও যা বলার তাড়াতাড়ি বলেন, আমার ক্লাস শুরু হবে। তানা বলল, আসলে সরি। আমি বললাম, কিসের সরি? তানা বলল, আসলে এতদিন যা করেছি তার জন্য আমি সরি। আমি বললাম, ও তা সরি বলা শেষ? তানা বলল, আমি বললাম, তাহলে আমি এখন আসি। এই বলে সেখান থেকে আসতে যাব, তখন তানহা বলল, অনিক আমার জবাবটা? আমি আবার পিছন ফিরে বললাম, কিসের জবাব? তানা বলল, সরির জবাবটা। আমাকে ক্ষমা করেছো? আমি বললাম, আপনি সরি বলছেন তাই তো, আর জবাব চান তাই? তানা বললাম, আমি বললাম, ইটস ওকে। তানা বলল, তার মানে আমাকে ক্ষমা করেছো? আমি বললাম, এটা বলতে দেরি তানা খুশি হয়ে আমাকে জড়িয়ে ধরে বলতে লাগলো, আমি ভাবতেও পারিনি তুমি আমাকে এত তাড়াতাড়ি ক্ষমা করে দিয়ে কাছে টেনে নিবা। আমি ভাবতেও পারিনি তুমি আমাকে এখনো ভালোবাসো। অনেকদিন পর তোমার বুকে মাথা রাখতে পারবো। ওয়ানেক্স হচ্ছে সবচেয়ে বিশ্বস্ত বুকমেকার, যা পিএইচডি এবং সিরিয়া অ্যাপের অফিসিয়াল পার্টনার। 22 মার্চ থেকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ শুরু হতে চলেছে এবং এটি সবচেয়ে বড় সুযোগ আপনার প্রিয় দলকে সমর্থন করার। এই অ্যাপসে আপনি ক্রিকেট, ফুটবল, টেনিস লাইভ ম্যাচ দেখতে এবং তাদের স্কোর ভবিষ্যৎবাণী করে সহজেই অর্থ উপার্জন করতে পারবেন। সেই সাথে BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ এবং আরও অনেক নগদ পুরস্কার জেতারও সুযোগ রয়েছে। এই অ্যাপটিতে আপনি ক্র্যাশ ক্রিস্টাল, আন্ডার অ্যান্ড ওভার 21 ইত্যাদি গেম খেলে সহজেই আয় করতে পারবেন। আপনি বিকাশ, নগদ, রকেট ব্যাংক, ক্রিপ্টো, পেপল এবং অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে সহজেই আপনার জেতা টাকা তুলতে পারবেন। এখানে আপনি 24 ঘন্টায় 7 দিন গ্রাহক সহায়তা পাবেন। তাই এখনই পিন কমেন্টের লিঙ্ক ব্যবহার করে রেজিস্ট্রেশন করুন অথবা গুগলে ওয়ানেক্স সার্চ লিখে রেজিস্ট্রেশন করুন। আর হ্যাঁ, রেজিস্ট্রেশনের সময় আমার প্রোমো কোড VODO7 ব্যবহার করে প্রথমবার ডিপোজিটে 20,000 টাকা পর্যন্ত পান। এগুলো দেখে ওরা চারজন অবাক, সাথে আমিও। এই মেয়ে এগুলো কি বলে? আমি তাড়াতাড়ি তাকে এক ঝটকায় দূরে সরিয়ে দিলাম আর দিলাম থাপ্পড়। এই আপনার সাহস কেমনে হয় আমাকে জড়িয়ে ধরেন? তানা বলল, তুমি আমাকে থাপ্পড় মারতে পারলে? আমি তোমাকে ভালোবাসি তাই জড়িয়ে ধরছি। আমি বললাম, মারলাম থাপ্পড়, জানা নেই বলা নেই, হুট করে জড়িয়ে ধরেন। আর এই আপনি এগুলো কি বলছেন? তানা বলল, আরে তুমি এইরকম করতেছো কেন? আর আমাকে তুমি আপনি করে বলতেছো কেন? আমি বললাম, আরে আদব, আপনাকে আমি আপনি বলবো না তো কি বলবো? আর এইসব ভালোবাসার মানে কি? আপনি কে? তানা বলল, কি তুমি আমাকে চিনতে পারতেছো না? আমি তোমার ভালোবাসার তানহা। আমি বললাম, কি? কে তানহা? আমি কোনো তানহাকে চিনি না। আর ভালোবাসা? আমি তো কাউকে বাসি না। যান এখান থেকে যান। তানহা ছলছল চোখে আমার দিকে তাকিয়ে বলল, তুমি এটা বলতে পারলাম? আমি বললাম, তো কি হয়েছে? তানা বলল, তাহলে আমাকে ক্ষমা করলে যে? আমি বললাম, করছি, ওই যে ওই দিন কলেজ গেটের ঘটনার জন্য। তানা বলল, তার মানে তুমি আগের অপরাধগুলো ক্ষমা করনি?
আমি বললাম কিসের রাগের অপরাধ? আপনি কি কোনো অপরাধ করছেন নাকি? অপরাধ করছি আমি না আপনাকে ধোকা দিছি, আপনার সাথে না বেইমানি করেছি, মেয়েদের জীবন নিয়ে খেলা করছি। তানা কান্না করতে করতে বলল, প্লিজ এরকম করো না, আমি তোমাকে এতদিন ভুল বুঝেছি, এখন আমি তোমার সবকিছুই জানি, প্লিজ ক্ষমা করো। তাই তো সরি বললাম। প্লিজ অনিক, আমি তোমাকে অনেক ভালোবাসি, বাঁচবো না তোমাকে ছাড়া। এইবার তানার কথা শুনে ওরা তিনজন আরো অবাক, কিন্তু আবির কিছুটা বুঝতে পারছে এখানে কি হচ্ছে। তখন আমি বললাম, আপনি মরেন বাঁচেন তাতে আমার কি, আর কি ভালোবাসা, তাও আপনার মুখে, হাহা, আপনার মুখে ভালোবাসার কথা মানায় না, আপনার মুখে শুধু অপমান মানায়, তাছাড়া আর কিছুই মানায় না। তানা মাথা নিচু করে আমার সব কথা শুনতেছে, তাছাড়া কি করবে, আমি তো সব সত্যিই বলতেছি। তানা কান্না করতে করতে মাথা তুলে বলল, প্লিজ অনিক, আমাকে ক্ষমা করে দাও, সরি। আমি একটু হেসে বললাম, সরি, ক্ষমা, তাও আবার আপনাকে হাসালে আমাকে। এই মেয়ে যে কি বলে, ক্ষমা করব, এটা একটা হাসির কথা ছাড়া আর কিছুই না। আমি বললাম, আরে বললেই হলো নাকি, সরি চাইলেই করে দিতে হবে নাকি? সরি তাই না, এই শব্দটা মাত্র 5 অক্ষরের, আর এটা বলতে লাগে মাত্র 1 সেকেন্ড। তার মানে আমার অপমানের মূল্য, আমার এই 4 বছরের মূল্য, আমি যে আপনার মতো মেয়ের পিছনে কুকুরের মতো পড়েছিলাম, তার মূল্য এই 1 সেকেন্ডের শব্দের জন্য শেষ হয়ে গেল? আমার জীবনের কোনো মূল্য নেই, তাও এই 1 সেকেন্ডের শব্দের কাছে? তানা বলল, মূল্য নাই কে বলেছে? আছে মূল্য, আমার কাছে আছে। আমি একটু হেসে বললাম, যদি মূল্য থাকতো তাহলে খোঁজ নিতেন আমি কি আদৌ এই কাজ করেছি নাকি। তানা বলল, তুমি বিশ্বাস করে একবার আমাকে ক্ষমা করে দাও, আমি তোমার জীবন আগের মতো করে দিব, এই বিশ্বাস রাখো। আমি বললাম, বিশ্বাস আর আপনাকে হাসালেন, আর কি বলছেন জীবন আগের মতো করে দিতে পারবেন? হাহা, সেই দিনগুলো আবার ফিরিয়ে দিতে পারবেন? তানা মাথা নিচু করে আছে। আমি বললাম, কি হলো, পারবেন? জানি পারবেন না, তাই সামনে থেকে আর ক্ষমা চাইতে আসবেন না, যত সব আজাইরা পাবলিক কোথা থেকে আসে কে জানে। এটা বলে সেখান থেকে চলে আসলাম আমার ক্লাসে। এইদিকে তানা আমার যাওয়ার দিকে তাকিয়ে থেকে অনেকবার ডাকলো, ডাকতে ডাকতে কান্না করে মাটিতে বসে পড়লো। তার এই ডাক যেন আমার কান পর্যন্ত আসতেছে না, আসবে কেমনে? আমিও একদিন এইভাবে ডেকেছি, কিন্তু সেও শুনেনি আমার কথা। আমার আশা দেখে ওরা 4 জনও আমার পিছনে পিছনে দৌড়ে আসতেছে আর আমাকে ডাকতেছে, কিন্তু আমি কারো কথা না শুনে আমার মতো করে চলে আসলাম ক্লাসে। এসে পিছনের একটা টেবিলে বসে পড়লাম। তো এভরিওয়ান, তোমাদের এক একটা কমেন্ট আমার ভিডিও বানাতে আরো অনুপ্রাণিত করে, তো তোমরা বেশি বেশি কমেন্ট করবা। এইদিকে তানা কান্না করতে করতে মাটিতে বসে পড়লো আর বলতে লাগলো, প্লিজ আমাকে একটা বার সুযোগ দাও অনেক, একটা বার, আমি কথা দিচ্ছি আর এমন করব না। এগুলো বলতেছে, তখন পেছন থেকে তার কাঁধে কেউ হাত দিল, তাই সে পিছনে তাকিয়ে দেখলো আখি। আখি বলল, কিরে এইভাবে কান্না করতেছিস কেন? মাটিতে বসে সবাই দেখছে তো। তাই তান্না কান্না চোখে তাকিয়ে চারিদিকে তাকিয়ে দেখলো, সত্যিই তো সবাই দেখতেছে। পরক্ষণেই আবার কান্না করতে লাগলো। আখি বলল, কিরে কি হয়েছে, আমাকে বলবি তো? আর এইখান থেকে ওঠ, বলতেছি ওঠ। এই বলে আখি তানাকে টেনে তুলে একটা গাছের নিচে বসালো আর বলল, এইবার বল কি হয়েছে, আমাকে সব বল, আর তুই এইরকম পাগলের মতো মাটিতে বসে কান্না কেন করতেছিস? তানা কান্না করতে করতে সব বলে দিল। এইবার আখিকে জড়িয়ে ধরে কান্না করে দিল। জানিস সে না আমাকে ভালোবাসে না, জানিস আমাকে ঘৃণা করে প্রচুর। আখি, ও আখি, আমি না তাকে না পেলে মরে যাব। জানিস তাকে যখন অবহেলা করতাম, যখন সে আমার পিছনে ঘুরতো, তখন তাকে অপমান করে তাড়িয়ে দিতাম, তবে তারপরে আমিও কান্না করতাম। ভালোবাসি রে, অনেক ভালোবাসি। আখি সান্ত্বনা দিয়ে বলল, তা যদি এতই ভালোবাসতি তখন খোঁজ নিলি না কেন? আর এখন দেখ তার পরিণতি। তানা বলল, কি করব বল, তাকে যে অনেক ভালোবাসতাম। ওইগুলো দেখে মাথায় রাগ উঠে গেল। আখি বলল, দেখলি, রাগের মাথায় তুই নিজের জীবন নিজে এরকম করলি। এজন্যই বড় বড় মহান ব্যক্তিরা বলে, রাগকে নিয়ন্ত্রণ করতে শিখুন, কেননা রাগ হলো আগুনের মতো আর সিদ্ধান্ত হলো কাঠের মতো। রাগের মাথায় ভুল সিদ্ধান্ত নিলে অনেক ক্ষতি। কাঠকে যেমন আগুন পুড়িয়ে ছারকার করে দেয়, তেমন ভাবেই রাগের মাথায় ভুল সিদ্ধান্ত জীবনকে ছারকার করে দেয়। তানা বলল, আমি বুঝতে পারছি আমি কত বড় ভুল করছি, কিন্তু আমি তাকে ছাড়া বাঁচবো না, তুই কিছু একটা কর বোন। আখি বলল, দেখ, উল্টাপাল্টা কিছু করবি না, এত তাড়াতাড়ি হাল ছেড়ে দিলে তো হবে না। তুই প্রতিদিন তাকে মানানোর চেষ্টা করবি, দেখবি সফল হবি। আর যে চেষ্টা করে সে কখনো হারে না, তাও যদি তাকে পেতে চাস তাহলে এটুকু সহ্য করতেই হবে, তাই না? তানা বলল, তাই করব, দরকার হলে পায়ে পড়বো তার, তাও তাকে লাগবে আমার, আমি যে তাকে ছাড়া একটা মুহূর্ত ভাবতে পারি না। আখি বলল, হয়েছে হয়েছে আমার মজনু বউ, এখন মন লাইলাগিরি না করে ক্লাসে চল, ক্লাসের সময় হয়ে গেছে। তানা লজ্জা পেয়ে বলল, যা হারামি, চল। আখি বলল, আরে এর তো দেখি লজ্জাও আছে। তানা বলল, এইগুলো বাদ দে, চল এখন। এই বলে তারা কথা বলতে বলতে ক্লাসে চলে গেল। এইদিকে আবির দেখলো আমি পিছনের দিকে একটা টেবিলে মাথায় হাত রেখে বসে আছি। তখন সেইখানে সবাই এসে আবির ছাড়া 3 জন বলল, মেয়েটা কেড়ে অনেক এরকম করলো কেন? আমি বললাম, প্লিজ তোরা আমাকে একা থাকতে দে একটু। লিমা বলল, কিন্তু, তাকে থামিয়ে দিয়ে আমি বললাম, কোনো কিন্তু না। লিমা বলল, তারপরও বল না কে মেয়েটা। আমি বললাম, প্লিজ একটু বোঝার চেষ্টা কর,
জুয়েল বলল, আচ্ছা বুঝলাম, তবে মেয়েটার সাথে তোর কি সম্পর্ক সেটা বল। আমি বললাম, বুঝতে পারছি তোরা একা থাকতে দিবি না আমাকে, তাই তোরাই থাক, আমি গেলাম। এই বলে কলেজ থেকে দ্রুত বের হয়ে গাড়ি নিয়ে আসলাম এক জায়গাতে। এখানে আমার মন খারাপ হলে আমি আসি। এইদিকে আমি চলে যাওয়াতে জুয়েল আমার দিকে চেয়ে থাকলো। তখন আবির বলল, ওকে যেতে দাও, আমি জানি ও কোথায় গিয়েছে, ওকে একটু একা থাকতে দাও, তারপর আমরা যাব। তখন মিলি বলল, আচ্ছা তুমি জানো তানহা আপু আর অনেকের ব্যাপারে, জানলে বলো। আবির বলল, জানি, অনেক কাউকে বলতে মানা করেছে, বাট তোমরা ওর ভালো বন্ধু তাই বলছি, শোনো। এই বলে সব বলে দিল। তখন লিমা বলল, ও এই ব্যাপার, বেশ করেছে একদম, আমি হলে তাকে আস্ত রাখতাম না। শালি, এই শালিটা কোথায় থাকে এখন বল, আমি ওর একটা চুল আস্ত রাখতাম না। আমার ভাইকে এরকম করে। আসলে লিমা আমি বোন, আর লিমা আমাকে ভাই মনে করে, কারণটা তার ভাই নেই আর আমার বোন। জুয়েল বলল, ওমা কি বলে এই মাইয়া, এইসব বাদ দে, এমনি অনেক কষ্ট পেয়েছে মেয়েটা। লিমা বলল, কি মেয়েটা কষ্ট পেয়েছে না? মেয়েটার উপর দরদ উতলাই পড়তেছে তাই না? এই তোর অন্য মেয়ের প্রতি দরদ কেন? কই আমার প্রতি তো এত দরদ হয় না। জুয়েল বলল, আরে তোমরা রাগ দেখাচ্ছ কেন? মানবতা বলতে কিছু একটা আছে না। লিমা বলল, শালা লুচ্চা, মানবতা তাই না? আজ বাসায় যাস, তারপর দেখমু তোর পর কে মানবতা দেখায়। মিলি বলল, এই তোরা থামবি, এতক্ষণ দুইজন করলো আর এখন তোরা। নিজেরা ঝগড়া না করে চল গিয়ে দেখি অনেক কোথায় গিয়েছে। আবির, তুমি না জানো অনেক কোথায় গেছে? তাহলে চলো আমাদের নিয়ে। আবির বলল, চলো। এই বলে সবাই চলে আসলো শহর থেকে একটু দূরে নদীর ধারে। তারা সবাই কিছুক্ষণ পর সেখানে চলে আসলো। এখানে প্রচুর নিরিবিলি, মানুষজন তত নেই। তারা দেখলো আমি দূরে নদীর ধারে বসে আছি, তাই তারা সবাই সেখানে গিয়ে আবির পেছন থেকে বলল, হয়েছে মন ভালো? তার এই কথা শুনে আমি পেছনে তাদের দিকে তাকালাম, আর তারা দেখতে পেল আমি কান্না করতেছি। তখন লিমা বলল, আরে ভাই তুই কান্না করতেছিস কেন? তাদের দেখে তাড়াতাড়ি চোখের পানি মুছে আমি বললাম, কই আমি কান্না করতেছি না তো। আর তোরা এখানে কিভাবে এলি? জুয়েল বলল, তা তো জানা লাগবে না। মিলি বলল, এই মিথ্যা বলবি না, আমরা দেখেছি তুই কান্না করতেছিস। আরে তুই কেন কান্না করবি মেয়ের জন্য? কান্না করবে তো সে তোর জন্য। আমি বললাম, আমি কান্না করতেছি, আমি কান্না করতেছি, কিন্তু সেই মেয়ের জন্য না। লিমা বলল, তাহলে কার জন্য? আমি বললাম, আমি আমার মা বাবার জন্য কান্না করছি। জানিস আজ সেই দিন যেই দিন আমি আমার মা বাবাকে হারিয়েছি। আজ সেই দিন যেই দিনের পর থেকে মাকে মা, বাবাকে বাবা বলে ডাকতে পারি না। আজ সেই দিন যেই দিন থেকে আমার মা বাবার আদর পাইনি। আজ সেই দিন যেই দিন থেকে এতিমখানায় আমার নাম উঠে গেছে। জানিস আমি কান্না করতাম না, তবে কেন কান্না করতেছিস জানিস? আবির বলল, কেন? আমি বললাম, কারণ আজকের এই দিনে একে তো আমার মা বাবাকে হারিয়েছিলাম, আরেকে তো হচ্ছে আমার জন্য যেই মেয়ে আমার মরা মা বাবাকে যাতা বলল, সে আসছে আমার কাছে ক্ষমা চাইতে। কেমনে করি তাকে ক্ষমা বল? দোষ তো আমি করছি, আমার বাবা মা করে নাই, তাহলে কেন তাদেরকে যাতা বলল? আবির বলল, ও আচ্ছা, দেখ যেটা হয়েছে সেটা ভুলে যা, তুই তোর মতো করে জীবন গড়ে তোল। আমি কান্না করতে করতে বললাম, জানিস হয়তো তানাকে ক্ষমা করে দিতাম, কিন্তু সে যে কাজ করেছে তাকে ক্ষমা করা আমার পক্ষে সম্ভব না। জুয়েল বলল, এই কান্না থামা বলছি, তোর কাউকে ক্ষমা করা লাগবে না, এইসব কথা ভুলে যা। জীবনে কে ছিল কে আছে সেটা ভাবার সময় নেই, শুধু সামনের কথা ভাব, আগে কি হয়েছে সেটা ভাব, বুঝতে পারছিস? আমি বললাম, আবির বলল, আর তোকে না আমি অনেকবার বলছি আমি থাকতে নিজেকে কখনো এতিম ভাববি না, আর যদি এমন করিস তাহলে আমি তোর সাথে কখনো থাকবো না বলে দিলাম। আমি আবিরকে জড়িয়ে ধরে বললাম, ভাই তোর মতো বন্ধু পেতে ভাগ্য লাগে, যা আমার হয়েছে। এবার আমি কান্না করে দিলাম। তখন জুয়েল বলল, তাহলে আমি এখানে কেন রে? আমি তো কারো কিছু লাগি না, এই চল এইখান থেকে। জুয়েলের কথা শুনে বুঝতে পারছি কেন এটা বলছে। এখন দুইজনকে একসাথে জড়িয়ে ধরছি। সত্যি তোদের মতো বন্ধু হয় না, আমার এত কষ্টের মাঝেও তোরা আমার সাথে ছিলি ভাই। আবির বলল, এইবার কিন্তু কান্না না থামালে মার কিন্তু একটাও মাটিতে পড়বে না, কান্না থামা বলছি, তোর কিছু হতেই পারে না। ছোটদের মতো ভ্যা করে কান্না করে দেয়, এত ঢং কোথা থেকে আসে বলবি আমাকে? আমিও করতাম একটু। আবিরের কথা শুনে আমার কান্না মুখে হাসি ফুটে উঠলো। আমি বললাম, তুইও না একদম কষ্টে থাকা মানুষকেও হাসাতে ভালো পারিস। জুয়েল বলল, এইসব বাদ দে, এখন চল আমাদের সাথে, আজ আমি ট্রিট দিব। আমি বললাম, কি তুই ট্রিট দিবি? তাও তুই? তাই এত উদার কখন থেকে হলি রে ভাই? জুয়েল বলল, কেন সেই ছোট থেকে? কি ছোট থেকে? শালার পুত, পকেটে লাথি মারলেও একটা টাকা বার হতো না তোর কাছ থেকে, আর তুই বলল ছোট থেকে উদার। জুয়েল বলল, তাই নয়তো কি? মনে আছে সেই দিনের উদারতা? আমি বললাম, শালা মনে থাকবে না মানে? তুই শালা আমাকে যেই বাইশ দিছোস, আমার মনে থাকবে না তো কার থাকবে? তা তোর মনে আছে উদম কেলানির কথা? আবির বলল, তা জুয়েল কি বাইশ দিয়েছিলে আমার বন্ধুকে বলতো? জুয়েল বলল, বলছি, সেই দিন ছিল অষ্টম শ্রেণীর ফাইনাল পরীক্ষার শেষ পরীক্ষা। সেই দিন পরীক্ষা শেষ হলে বাইর হয়ে অনেককে বলছি, চল ভাই তোকে আজ আমি বিরিয়ানি খাওয়াবো। আমি বললাম, সত্যি খাওয়াবি? জুয়েল বলল, আমি বললাম, চল তাহলে, দেরি কিসের? এই বলে রেস্টুরেন্টে গিয়ে একটা টেবিলে বসলাম। জুয়েল বলল, এই যে ভাই এক প্লেট বিরিয়ানি দেন তো। আমি বললাম, কিরে শালা, আমরা দুইজন এখানে, এক প্লেট কেন?
জুয়েল বলল, চুপ শালা, ভাগ করে খামো, বুঝতে পারছিস? আমি মনে মনে বললাম হয়তো তার কাছে 1 প্লেটের টাকা আছে, তাই 1 প্লেট অর্ডার দিছে। কিছুক্ষণ পর বিরিয়ানি চলে আসলো, তাই দেরি না করে চামচ দিয়ে যখনই খেতে যাব তখন জুয়েল বলল, আরে আরে কি করছিস? আমি বললাম, কেন, খাবার খাচ্ছি। জুয়েল বলল, তোর কষ্ট করে খেতে হবে না, আমি খাইয়ে দিব। আমি বললাম, আরে কি যে বলস না, আমি খেতে পারবো। জুয়েল বলল, আমি একবার বলছি মানে খাওয়াবো, মানে আমি তোকে খাওয়াবোই, আর যদি খাওয়াইতে না দিস তাহলে তোর সাথে আমার আড়ি। আমি বললাম, আচ্ছা বাবা দে খাইয়ে। মনে মনে বললাম, আহারে আমার বন্ধু আমাকে কত ভালোবাসে, কিন্তু শালার এত ভালোবাসার মাঝে আমাকে বাই দিবে তা আমি নিজেও জানি না। তখন জুয়েল নিজে খাইলো, আমাকেও খাইয়ে দিল। খাওয়ার পর বিল আসলো, তখন হেতে কইতেছে, মামা বিলটা দিয়ে দে। আমি বললাম, কিল্লাই তুই আরে খাওয়াইতে আনছোস, তাইলে তুই দিবি বিল। জুয়েল বলল, দেখ তোরে আই কইতাছি আমি বিরিয়ানি খাওয়াইমু। আমি বললাম, জুয়েল বলল, তা আমি তোকে নিজের হাতে খাওয়াইলাম, আমি আমার কথা রাখছি, এখন তুই বিল দে। আমি বললাম, ভাই আমার কাছে টাকা নাই। জুয়েল বলল, আমার কাছেও নাই। আমি বললাম, তাহলে এখন উপায়? জুয়েল বলল, একটা উপায়, আজকের দিনের জন্য তাদের থালা বাসন মাজি দে। আমি বললাম, এইসব ফালতু কথা বাদ দিয়ে অন্য কিছু ভাব। জুয়েল বলল, দাঁড়া আমি কিছু করছি। এই বলে হেঁটে গেছে পালাইয়া আমার ম্যানেজারের কাছে বেশি। আমি কোনো মতে টানি টুনি ম্যানেজারকে অনেক কষ্ট করে অর্ধেক বিলটা পরিশোধ করে বলছি বাকিটা দিমু, তারপর আমাকে আর পাই। আমি বললাম, জুয়েল তুই কই? জুয়েল বলল, আমি তো শামীম মামার দোকানে। আমি বললাম, খারা আমি আইতেছি। জুয়েল বলল, কিরে হালা তোরে ছাড়লো কেডা? আমি বললাম, তুই দাঁড়া তোরে সব বলমু। জুয়েল বলল, মামা তাড়াতাড়ি আই। জুয়েল বলল, মামা তাড়াতাড়ি আই। তারপর তার কাছে গিয়ে এমন মার দিছি বলার মতো না। সেই দিনের কথাগুলো মনে পড়লে এখনো আফসোস লাগে। আমাদের এই কাহিনী শুনে ওরা সহ আমরা হাসি দিলাম। তখন লিমা বলল, ভাই রে এটা কি শুনাইলা? আমি বললাম, তোমার জামাই এমন ছিল, শালা 1 নম্বরের কিপটে। জুয়েল বলল, এই কিপটে বলবি না, আজ খাওয়ামো চল। আমি বললাম, থাক তোর খাওয়ানো লাগবে না, চল আমি খাওয়ামো। এই বলে একটা রেস্টুরেন্টে গিয়ে সবাই মিলে অনেক আনন্দ করে খাবার খেলাম। খাবার খেয়ে সবাইকে বিদায় দিয়ে আমি বাসায় চলে আসলাম। বাসায় এসে নিজের রুমে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে গেলাম, কারণ আজ যা ঘটেছে তা ভাবতে ভাবতে প্রচুর মাথা ব্যথা করছে। দুপুরে খাবার খাওয়ার জন্য খালা ডাকছিল, কিন্তু বাইরে থেকে খেয়েছি বলে আবার ঘুমিয়ে গেলাম এবং আর ডাকতে মানা করলাম। অন্যদিকে তানহা রাখি কলেজ ছুটির সাথে সাথে কলেজের গেটের সামনে এসে আমার জন্য দাঁড়িয়ে রইল, কিন্তু আমার আসার নাম গন্ধ নেই। আখি বলল, দোস্ত মনে হয় দুলাভাই চলে গেছে, কাল আসলে কথা বলবি আর কি। তানহা মন খারাপ করে বলল, রে কি আর করার, এক সময় এমন ভাবে সেও আমার জন্য দাঁড়িয়েছিল, কিন্তু তার দিকে আমি একবারও তাকাইনি। আখি বলল, কি আর করার দোস্ত, যেটা হয়ে গেছে সেটা আর ভেবে কষ্ট পাস না, এখন ভাব কিভাবে তাকে মানানো যায়। তানহা বলল, তুই ঠিক বলছোস, আচ্ছা কাল দেখা হবে, আজ আসি কেমন? এই বলে তানহা তানহার বাসায় আর আখি আখির বাসায় চলে গেল। এইদিকে রাত 9:30টায় আমার ঘুম ভাঙলো, এখনো হালকা মাথা ধরে আছে। আর কিছু না ভেবে ফ্রেশ হয়ে নিচে গিয়ে খাবার খেয়ে রুমে এসে শুয়ে ফোন টিপতে লাগলাম। তখন রাফির ফোন, তার দেরি না করে ধরলাম। রাফি বলল, কিরে কেমন আছিস? আমি বললাম, আলহামদুলিল্লাহ, তুই? রাফি বলল, আলহামদুলিল্লাহ। আমি বললাম, কিরে বউ পেয়ে আমাকে ভুলে গেলি তাই না? রাফি বলল, কি যে বলিস, তোর মতো হারামিকে ভোলা যায়? আমি বললাম, ভোলা যায় বুঝলি, বউয়ের আদর পেলে সব ভোলা যায়। রাফি বলল, আচ্ছা এসব বাদ দে, কাল কলেজে যাবি? আমি বললাম, না 2-3 দিন যাবো না। কেন? রাফি বলল, না মানে তুই গেলে আমিও যেতাম, এখন তুই যাবি না, আমি গিয়ে কি করব? তা কেন যাবি না? আমি বললাম, একটা প্রয়োজনীয় কাজ আছে, 2 দিন লাগবে। আর তুই এত তাড়াতাড়ি কলেজে যে কি করবি? শালা কয়দিন বউকে সময় দে। রাফি বলল, শালা বাড়ি বসে আছি, কিন্তু সারাদিন প্যারা দেয়, তাই কলেজে যাবো ভাবছি। আমি বললাম, ও এখন বোঝ বিয়ে করার স্বাদ কত। রাফি বলল, ভাই এখন শুরুতেই যেই প্যারা দিছে না জানি কি হবে পরে। রাফির সাথে আরো কিছুক্ষণ কথা বলে ফোন কেটে দিয়ে যখন ঘুমাতে যাব তখন দেখি অচেনা নাম্বার থেকে কল আসলো। কে দিল সেটা ভাবতে ভাবতে কল কেটে গেল। এইদিকে তানা রাতে আমার কথা ভাবতেছে, তখন মনে পড়লো কানিদের সাথে কথা বলার পর তার থেকে অনেকের নাম্বার নিছে, তাই সে কিছুক্ষণ চিন্তা করলো দিবে নাকি দিবে না। এটা ভাবতে ভাবতে কল দিল আমাকে। প্রথমবার কেটে গেল, দ্বিতীয়বার দিতে আমি রিসিভ করে, হ্যালো কে বলছেন? তানা নিশ্চুপ হয়ে আছে। আমি বললাম, হ্যালো কে বলছেন, কথা বলেন, না হলে ফোন কেটে দিব। তানা এবার মুখ খুললো, এই না না ফোন কাটিও না প্লিজ। আমি বললাম, কে আপনি? তানা বলল, আমাকে চিনতে পারছো না? আমি চিনেও না চিনার ভান করে বললাম, কে আপনি? আমি আপনাকে চিনবো কেমনে, পরিচয় না দিলে? তানা বলল, আমি তানহা। আমি বললাম, কোন তানহা? তানা বলল, এই তুমি কয়টা তানহাকে চিনো? আমি বললাম, একটাও না। তানা বলল, কি আমাকে চিনতে পারছো না কেন? আমি বললাম, কি আপনি যে আপনাকে আমার চিনতেই হবে? তানা বলল, আমি যে তোমার ভালোবাসার মানুষ তানা বলছি, যার সাথে আগে প্রতিদিন কথা না বলে থাকতে পারতে না। আমি বললাম, আজব, আমি কখন আপনার সাথে কথা বলতাম আর কখন আপনাকে ভালোবাসলাম? আমি তো আপনার সাথে অভিনয় করছি, ধোকা দিছি, ভালোবাসিনি। তানহা কান্না করতে করতে বলল, প্লিজ অনেক আমাকে ক্ষমা করে দাও। আমি বললাম, কিসের ক্ষমা? কে আপনি আর আমার নাম্বার পেলেন কোথায়? তানা বলল, প্লিজ মাফ করে দাও আমায়, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। আমি বললাম, মনে করেন এইরকম কথা আমিও বলেছিলাম আপনাকে,
আর একটা কথা, আর কল দিবেন না আমায়, এই বলে কেটে দিলাম ফোন। তানা বলল প্লিজ একটা কল। এটা বলতেই যাবে তখন দেখলো আমি কল কেটে দিয়েছি, তাই সে আবার কল দিল। আমি তার কল দেখে ধরলাম না, সে কল দিতে আসে। এক পর্যায়ে আমি তার নাম্বার ব্লক করে ফোন বন্ধ করে দিলাম। নিজে দূরে ঠেলে দিয়ে এখন আসতেছে ভালোবাসা দেখাইতে। যত সব আগলা পিরিত, সব ঢং ছাড়া কিচ্ছু না। এগুলো বলতে বলতে ঘুমিয়ে গেলাম। এইদিকে তানা দেখলো আমার ফোনে তার কল যাচ্ছে না। সে বুঝতে পারছে আমি তাকে ব্লক দিছি। কান্না করে বলতে লাগলো, তুমি আমাকে এতটা ঘৃণা করো অনেক, যে আমার কথাও শুনতে চাও না তাই ব্লক দিছো? ঘৃণা করবে না কেন? আমি যে আমার জানকে কত কষ্ট দিছি, ছি, এটা শাস্তি আমাকে তো পেতেই হবে। তবে তোমার এই ঘৃণাকে আমি ভালোবাসায় পরিণত করব। যত কষ্টই হোক না কেন আমি তাতে রাজি। এইগুলো বলতেছে আর বালিশে মুখ বুজে কান্না করতেছে। কখন যে কান্না করতে করতে ঘুমিয়ে গেল সে নিজেও বলতে পারবে না। তো এভরিওয়ান, তোমরা যদি বুঝতা ভিডিও বানাতে কত কষ্ট হয় তাহলে কমেন্টে খারাপ কমেন্ট করতা না। তো যাই হোক, আশা করি তোমরা আমাকে এভাবেই ভালোবাসা দিয়ে যাবা আর নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো। ধন্যবাদ।